হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো শিলচর একাডেমি ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞানের প্রথম খণ্ডের ইতিহাসের প্রথম অধ্যায়, যার নাম বঙ্গ বঙ্গ বিভাজন 1905 থেকে 1911 সাল ও স্বদেশী আন্দোলন। তো আজকের এই ভিডিওতে আমরা বঙ্গ বিভাজনের পাঠ্য সম্বন্ধে তোরা আলোচনা করে নেব এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আমরা আজকের ভিডিওতে দেওয়া হবে। তো প্রথমে আসছি আমরা বঙ্গবিভাজনের প্রধান আলোচ্য বিষয়টি হচ্ছে বঙ্গবিভাজনের পটভূমি, স্বদেশী আন্দোলন, জাতীয় সাহিত্য, স্বদেশী আন্দোলন মেয়েদের ভূমিকা, মুসলিম লীগের প্রতিষ্ঠা, স্বদেশী আন্দোলন এবং জাতীয় কংগ্রেস, স্বদেশী আন্দোলনের অবদান, বঙ্গবিভাজন, স্বদেশী আন্দোলনের ফলাফল, জাতীয় শিক্ষা, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের আন্দোলন বিরোধী কর্মপন্থা। তো এই টপিকগুলো আজকে আমরা ডিসকাশন করব। তো প্রথমে আসছি আমরা প্রস্তাবনা। তো বঙ্গবিভাজন ভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অংশ। লর্ড নাথানিয়েল কার্জনের শাসনকালে 1999 সালে বঙ্গবিভাজন ঘটে এবং বঙ্গবিভাজন হচ্ছে ভারতীয় রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গদেশকে দুটি বিভাগে বিভাজিত করাই ছিল এই বঙ্গবিভাজনের মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্ত সর্বভারতীয় পটভূমিতে বিরুদ্ধের সূচনা হয়েছিল এবং সিপাহী বিদ্রোহ 1857 সালের পর থেকে এটাই ছিল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বড় ঘটনা। সিপাহী বিদ্রোহের পর বঙ্গবিভাজনকে ভারতীয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করা হয়। তারপর আছে 19 শতকের শেষ পদে এবং 20 শতকের প্রথম ভাগে ভারতীয় জাতীয়তাকে শক্তিশালী গড়ে উঠেছিল এবং এই পরিস্থিতিতে বঙ্গবাসী এবং ব্রিটিশ সরকারের মধ্যে অনেক মনোভেদ সৃষ্টি হয়েছিল। এই প্রস্তাবনার পরিশেষে লর্ড ভাইসরয়, যার নাম ছিল লর্ড কার্জন, পূর্ববঙ্গকে অসমের সংলগ্ন করে পূর্ববঙ্গ এবং অসম নামে দুটি প্রদেশের সৃষ্টি করতে চেয়েছিলেন। অন্যদিকে অবশ্য যে পশ্চিমবঙ্গের এবং বিহার ওড়িশার সংলগ্ন পূর্বাত্য জুড়ে যে পশ্চিমবঙ্গ নামে একটি বঙ্গদেশ বজায় রেখেছিল। বঙ্গ বিভাজনকে কেন্দ্র করে দেশে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সর্বভারতীয় জাগরণ চলেছিল এবং এই চেষ্টার মধ্যে যুগান্তর সূচনা হয়েছিল। প্রকৃতপক্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিপক্ষে বঙ্গবিভাজন আন্দোলন ছিল সর্বভারতীয় পর্যায়ে প্রথম সক্রিয় জাতীয় আন্দোলন। এই আন্দোলনের বিভাজনে ঐতিহাসিক পটভূমিতে স্বদেশী আন্দোলন বিশেষ উল্লেখযোগ্য। তো পটভূমিতে যদি বলি, পটভূমিতে 1773 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সরকার নিমন্ত্রণকারী আইন রেগুলেশন অ্যাক্ট 1773 প্রণয়ন হয়েছিল এবং এই অ্যাক্ট গভর্নর পদবিটি গভর্নর জেনারেল দেওয়া হতো। এই ব্যবস্থাতে মুম্বাইতে ও মাদ্রাজে দুজন গভর্নর ফোর্ট উইলিয়াম এর গভর্নর জেনারেলের পদাধীন করা হয়েছিল। এই ফোর্ট উইলিয়াম গভর্নর জেনারেলের শাসনে কথিত ছিল বিশাল, ফলে বঙ্গদেশের শাসন দায়িত্ব একজন লেফটেন্যান্ট গভর্নর হস্তে অর্পণ করা হয়েছিল। কিন্তু পূর্ব এবং উত্তর ভারতের বিশাল ভূখণ্ড ঘেরা বঙ্গদেশে সুশাসন বজায় রাখা একটা লেফটেন্যান্ট গভর্নরের দ্বারা কোনোভাবেই সম্ভবত হচ্ছিল না। সিপাহী বিদ্রোহের পর থেকে ভারতীয় জাতীয় ব্যবস্থার নতুন যে পরিবর্তনটি হয়েছিল তা বঙ্গবিভাজন ফলে হয়েছিল। এই স্থানে ইংল্যান্ড সরকার ভারত এবং সরকারের মধ্যে একটি বিস্তারিত আলোচনা করে এবং পূর্ববঙ্গে একটা বিশাল অঞ্চলকে বঙ্গদেশ এবং বিচ্ছিন্ন করে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র উপত্যকার 6টি জেলা, যার নাম হলো গোয়ালপাড়া, কামরূপ, নগাঁও, দরং, শিবসাগর, লক্ষ্মীপুর সহ খাসিয়া, জয়ন্তী পাহাড়, নাগা পাহাড়, গারো পাহাড়, কাছাড় এবং শ্রীচট্টকে সংলগ্ন করে সর্বমোট 54,100 বর্গ কিলোমিটার জনসংখ্যার 41,50,000 1874 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি অসম নামক একটি প্রদেশ গঠন করা হয়েছিল। এই প্রদেশটির জন্য মুখ্য আয়ুক্ত পদটি সৃষ্টি করে কর্নেল R.H. ক্যাটটিং অসম প্রদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এই ঐতিহাসিক মতে সেটা ছিল বঙ্গবিভাজনের প্রথম পদক্ষেপ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গদেশকে 3টি ভাগে বিভক্ত করতে চেয়েছিল, যার মধ্যে ছিল বঙ্গ, বিহার ও উড়িষ্যা। তো এই 3টি ভাগ করে বঙ্গদেশের যে একতা গড়ে উঠেছিল বঙ্গবিভাজনের সময়, যা সিপাহী বিদ্রোহের ফলে একটি সবচেয়ে বড় যে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল তাকে কমজোর করে দেওয়ার এটা একটি উদ্দেশ্য ছিল। তো গভর্নর রবার্ট ক্লাইভসের দ্বিতীয় কার্যালয়ে 1756 খ্রিস্টাব্দে থেকে লর্ড ডালহৌসির 1848 থেকে 56 খ্রিস্টাব্দে কার্যকাল পর্যন্ত সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ স্থাপিত হয়। পরবর্তী সময় কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৃতীয় প্রধান শাসন কেন্দ্র পরিণত হয়েছিল। প্রত্যেকটি কেন্দ্রে সর্বোচ্চ শাসকের প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই প্রেসিডেন্টের দায়িত্ব প্রধান শাসনত প্রেসিডেন্ট হিসাবে সুপরিচিত ছিল। তো বঙ্গবিভাজনে দুজন ইংল্যান্ড অফিসার লর্ড কার্জন বিশেষভাবে সাহায্য করেছিলেন। এই একজন হলেন মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত চিফ কমিশনার অ্যান্ড্রু ফ্রেডার্স
এবং অন্যজন হলেন অসমের মুখ্য আয়ুক্ত জন ব্যামফ্লিট ফ্লোরার। তো জন ব্যামফ্লিট ফ্লোরার ছিলেন দ্বিতীয়, যা 1902 থেকে 1905 পর্যন্ত এখানে মধ্যপ্রদেশ এবং বঙ্গোপসাগরের ভৌগোলিক সীমানার পরিবর্তন করেছিলেন। তো ইয়ান্ডাবু সন্ধি, এখানে দেখি আমরা ইয়ান্ডাবু সন্ধি 1826 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারিতে সংঘটিত হয়েছিল এবং অসম তথা ব্রহ্মপুত্র উপত্যকায় 1836 খ্রিস্টাব্দে কাছাড়, 1833 খ্রিস্টাব্দে খাসিয়া পাহাড়, 1835 খ্রিস্টাব্দে জয়ন্তিয়া পাহাড়, 39 খ্রিস্টাব্দে মটক ও সৌরিয়া রাজ্য, 1843 খ্রিস্টাব্দে খামটি রাজ্য, 1833 খ্রিস্টাব্দে চৌরি রাজ্য এবং অন্যান্য রাজ্যগুলি ভারত ব্রিটিশ সরকারের শাসনাধীন হয়েছিল। এই এলাকাতে 1874 খ্রিস্টাব্দে বঙ্গপ্রদেশে লেফটেন্যান্ট গভর্নর দ্বারা পরিচালিত হচ্ছিল। তো বঙ্গপ্রদেশের সর্বমোট আয়তন ছিল 2,53,000 বর্গ মাইল। তো এটা জানা দরকার যে বঙ্গ বিভাজনের সর্বমোট আয়তন কত ছিল, তা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে। যে তার উত্তর হলো 2,53,000 বর্গ কিলোমিটার। তো মোট জনসংখ্যা ছিল 4,60,00,000। তো এই প্রশ্নগুলি দেখে নেবে, 4,60,00,000 এটা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করতে পারে। তারপর আসছে আমরা বঙ্গ বিভাজন। তো বঙ্গ বিভাজন 1903 খ্রিস্টাব্দে অ্যান্ড্রু ফ্রেডার্স বঙ্গপ্রদেশের লেফটেন্যান্ট গভর্নর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তার পূর্বে উইলিয়াম ইওয়ার্ড যে ছিলেন, তা ছিলেন বঙ্গপ্রদেশের লেফটেন্যান্ট গভর্নর। তো কী হয়েছিল এখানে, যে অ্যান্ড্রু ফ্রেডার্স যে তার কি গভর্নর জেনারেল সীমান্ত পরিকল্পনার জন্য যে পরিকল্পনাটি প্রস্তুত করেছিলেন, তার মধ্যে যা পূর্ব লেফটেন্যান্ট ছিলেন, যার নাম ছিল উইলিয়াম ওয়ার্ড, তার কিছু যে তথ্য ছিল তাকে তিনি পরিবর্তন করেছিলেন এবং তাদেরকে সংশোধন করে তিনি বঙ্গদেশ থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী শাসনিক অঞ্চলকে ছেটে এনে সর্বমোট 15টি জেলা ভূখণ্ড পরিবেষ্ট অঞ্চলে সংলগ্ন করে বঙ্গ বিভাজনের কার্যপন্থা তৈরি করেছিলেন এবং 28 মার্চ 1903 খ্রিস্টাব্দে কার্জনের হাতে অর্পণ করেছিলেন। তো যে লর্ড অ্যান্ড্রু ফ্রেডার্স যে ছিলেন, তিনি পূর্বের যে গভর্নর জেনারেল ছিলেন, তার কিছু যে তথ্য ছিল তাকে কিছু পরিবর্তন করে তিনি ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীকে তার থেকে ছেটে এনে এবং সর্বমোট 15টি জেলার ভূখণ্ডকে পরিবেষ্টন করে বঙ্গ বিভাজনের যে 28 মার্চ 19 সালে তিনি একটি পরিকল্পনা লর্ড কার্জনের হাতে অর্পণ করেছিলেন। 1 জুন 1933 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব হার্বার্ট রিচেলস সঙ্গে আলোচনা করে বঙ্গ বিভাজনের প্রক্রিয়াতে একটি বিস্তারিত বিবরণ তৈরি করেছিলেন। তারপর আসছে যে আমরা দেখব যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলির মধ্যে এমসিকিউ জিজ্ঞেস করতে পারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এই 3টি প্রশাসনিক অঞ্চল সর্বমোট আয়তন কত ছিল? তো এই 3টি অঞ্চলের সর্বমোট আয়তন ছিল 1,06,540 বর্গ মাইলস, আর জনসংখ্যা ছিল 31 নিযুত এবং 18 নিযুত মুসলমান আর 12 নিযুত হিন্দু ছিল এই অঞ্চলের মধ্যে। তো এমসিকিউর মধ্যে এই প্রশ্নটিও আসতে পারে, তাই তোমরা এই প্রশ্নটা নোট করে নেবে। তারপর আসছি আমরা যে এই পাঠের বিশাল বঙ্গপ্রদেশকে একজন লেফটেন্যান্ট গভর্নর সুষ্ঠুভাবে শাসন করতে না পারার অজুহাতে প্রতিষ্ঠিত উত্তর এবং পূর্ববঙ্গে 15টি জেলা অসমের সঙ্গে সংলগ্ন করে পূর্ব অসম নামে প্রদেশ গঠন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অন্যদিকে বঙ্গপ্রদেশের অবশিষ্ট অংশ অর্থাৎ পশ্চিম খণ্ডের সঙ্গে বিহার, উড়িষ্যা ও ছোট্ট নাগপুরের পূর্বাত্য সংলগ্ন করে অন্য একটি বঙ্গপ্রদেশের বজায় রাখার পরিকল্পনা করা হয়েছিল। ঢাকাকে রাজধানী হিসেবে প্রস্তাবিত পূর্ববঙ্গ ও অসম নামক প্রদেশটির জনসংখ্যা ছিল তখন 3,10,00,000, এর 1,80,00,000 মুসলমান এবং 1,20,00,000 হিন্দু। অন্যদিকে কলকাতা রাজধানী হিসেবে নিয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ছোটনাগপুর সহ প্রদেশটিতে জনসংখ্যা ছিল 5,40,00,000, আর 4 কোটি ছিল, এর 2 লাখ ছিল হিন্দু এবং 90,000 ছিল মুসলমান। এই বিহার আর ওড়িশার মানুষের তুলনায় বঙ্গপ্রদেশে বাঙালি সংখ্যালঘুদের পরিণত হয়েছিল। লর্ড কার্জন এই বঙ্গ বিভাজনের মাধ্যমে যে হিন্দু মুসলমানদের একতা ভঙ্গ করতে চেয়েছিলেন, যার মাধ্যমে তিনি যে বঙ্গ বিভাজনের যে একটি কর্মপন্থা বা আন্দোলন গড়ে উঠেছিল তাকে তিনি ভঙ্গ করতে চেয়েছিলেন, যার জন্য তিনি এই কর্মপন্থা গ্রহণ করেন এবং বঙ্গপ্রদেশকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করেন এবং সংখ্যালঘু মানুষদেরকে একটু বেশি করে তাদেরকে একচেটিয়া অধিকার দিতে শুরু করেন। লর্ড কার্জনের শাসনের সুবিধাতে বঙ্গপ্রদেশের আয়তন ছোট করে এবং প্রয়োজনীয় খাতির অসমে ভৌগোলিক আয়তন বৃদ্ধি পাওয়ার যুক্তি সব ব্যাখ্যা করে। যদিও এই কার্যপন্থা অন্তরালে দুর্বসন্ধি অতি স্পষ্টভাবে প্রকাশ পায়, কারণ হিন্দুত্বের নেতৃত্ব পরিচালিত হিন্দু মুসলমান, কৃষক ও শ্রমিক অখণ্ড বঙ্গবাসী আইন ইংরেজ শাসনের পক্ষে একটা চিন্তার কারণ হয়ে উঠেছিল। এই সচিব
ভারত সচিব হার্বার্ট রিলস কার্জন লেখার একটি চিঠি জানা যায় যে ঐক্যবদ্ধ বঙ্গ একটা বৃহৎ শক্তি দ্বিখণ্ডিতকরণ এই বৃহৎ বঙ্গ শক্তিকে ভেঙে চুরমার করে দেবে। দেখা যাচ্ছে বঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য হিন্দু মুসলমানের মধ্যে একতা ভেঙে সেই উদ্দেশ্যের সিদ্ধান্ত জন্যই দরকার ছিল সাম্প্রদায়িক মনোভাব বিস্তার করা এবং বঙ্গ দেশকে বিভাজন করা। তো বঙ্গ পরিকল্পনার রূপান্তর মাধ্যমে অসমের ভারতীয় জাতীয় প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু, বাঙালি ও বুদ্ধিজীবী দুটো সংখ্যালঘু প্রদেশে পরিণত করা। তার চেষ্টায় কার্জনের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদকে শক্তিশালী গ্রুপে গড়ে তোলা এবং এই বঙ্গদেশের মাধ্যমে রাজনৈতিক চৈতন্য সম্পূর্ণ হিন্দু বাঙালিদের পঙ্গু করে জাতীয়বাদের বিকাশের পথ রোধ করা। এই কর্মসূচির মাধ্যমে তিনি রাজনৈতিক ক্ষেত্রে অনুসগ্র মুসলমানদের ইংরেজ শাসনের প্রতি অনুগত করতে চেয়েছিলেন এবং অন্যদিকে ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বৃক্ষরোপণ করার পরিকল্পনাও হাতে নিয়েছিলেন। তৎসহ তিনি ইংরেজ বিদ্বেষী চরমপন্থী দমন করার জন্য বঙ্গদেশকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। তো লর্ড কার্জন এবং সেই তৎকালীন গভর্নর জেনারেল যে ছিলেন তিনি বঙ্গদেশে যে সংখ্যালঘু এবং হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছিলেন এবং রাজনৈতিক চৈতন্য সম্পূর্ণ ব্যক্তিদেরকে তিনি সাহায্য করার জন্য এই পদকে একটি গ্রহণ করেছিলেন। তো 1905 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি লর্ড কার্জন বঙ্গদেশের প্রস্তাবটি অনুমোদিতের জন্য লন্ডনস্থ ভারত সচিব নিকট প্রেরণ হয়েছিলেন। 9 জুন তারিখে ভারত সচিব জন ব্রডরিক টেলিগ্রাম যুগে বঙ্গপ্রদেশ প্রস্তাবনা অনুমোদন জানান। এরপর 19 জুলাই 1905 এর ভারত ব্রিটিশ সরকার বঙ্গপ্রদেশকে পরিকল্পনা প্রকাশ করে এবং 1 সেপ্টেম্বর 1905 পরিকল্পনাটিতে সরকারটি প্রকাশিত হল। তো ফাইনালি 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বঙ্গপ্রদেশকে বিভাজিত করার পরিকল্পনাটিতে কার্যকর করা হয়েছিল। বঙ্গ বিভাজনের কর্মসূচি প্রধান পর্যায়ে ছিল রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম এই বিস্তৃত শাসনিত এলাকার সঙ্গে অসম সংলগ্ন নতুন প্রদেশটির নাম পূর্ববঙ্গ ও অসম করা হবে। পূর্ববঙ্গ ও অসম প্রদেশের রাজধানী হবে ঢাকা, যা পূর্ববঙ্গ এবং অসম প্রদেশের রাজধানী করা হবে। এই জেলাটিকে ঢাকাতে করা হবে তাকে রাজধানী। তারপর ছিল পূর্ববঙ্গ অসম প্রদেশের শাসনের দায়িত্ব একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে সমর্পণ করা হবে। অসমের রাজধানী শিলং থেকে ঢাকায় রূপান্তরিত করা হবে। তো দ্বিতীয় পর্যায়ে যা কার্যকরী করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে ছিল পূর্ববঙ্গ ও অসমের জন্য ঢাকায় স্বতন্ত্র উচ্চ ন্যায়ালয় স্থাপিত করা হবে। তো ঢাকায় হাইকোর্ট স্থাপিত করার একটি পরিকল্পনা করা হয়েছিল। উচ্চ ন্যায়ালয় স্থাপিত না হলেও এই পর্যন্ত প্রদেশটি কলকাতা উচ্চ ন্যায়ালয় এটিও যুক্ত করা হয়েছিল। তৃতীয় পর্যায় ছিল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ছোট্ট নাগপুর সহ বঙ্গপ্রদেশের রাজধানী হবে কলকাতা। চতুর্থ পর্যায়ে 1905 সালে 6 খ্রিস্টাব্দে বঙ্গবিভাজন পরিকল্পনা কার্যকর হয়েছিল, যা আমরা পূর্বেই আলোচনা করছি। তো এই যে ডেটটা ছিল 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর, এই ডেটটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, তাই তোমরা এই ডেটটা মার্ক করে রাখবে। তারপর হচ্ছে আমরা স্বদেশী আন্দোলন। তো স্বদেশী আন্দোলন যে বঙ্গবাসী ইচ্ছা বিরুদ্ধে যে সরকার যে কর্মপন্থা গ্রহণ করেছিল, পরিকল্পনা নিয়েছিল, তার বিরুদ্ধে বঙ্গবাসীর সুকৃত সন্তান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী বসু যারা নেতৃত্ব করছেন, তারা ব্রিটিশ সরকারের কুটিল চক্রান্ত অবদমন করতে পেরে তারা নানা প্রকারে বঙ্গ বিভাজনে বাঙালি এবং মুসলমানদের ঐক্যবদ্ধ যাতে নষ্ট না হয় তার জন্য কর্মপন্থা গ্রহণ করেছিলেন এবং একটি সংবাদপত্রের মাধ্যমে মানুষের মধ্যে জনজাগরণের সৃষ্টি করেছিলেন যাতে এই ঐক্যবদ্ধ বঙ্গ না হয় এবং একটি আন্দোলনে পরিণত করার চেষ্টা করেছিলেন। তো এই আন্দোলনের সংবাদপত্র ও পত্রিকাটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এবং এই সংবাদপত্র পত্রিকার মাধ্যমে জনসাধারণের জাগরণ সৃষ্টি হয়েছিল, তার ফলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি শক্তি প্রদান করা হয়েছিল। এই যে পত্র এবং সাময়িক পত্রিকার ফলে বঙ্গ বিভাজনের শক্তি প্রদান করেছিল তা ব্রিটিশ সরকার সহজে মানতে চায়নি, তাই তারা এই পত্রিকার সংস্থাগুলির জন্য বিরোধিতা প্রদান করে এবং তা বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যায়। তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমারী মিত্র। তো 1853 থেকে 1936 সালে এটি প্রকাশিত হয়েছিল। তো এই নামটি মনে রাখবে, সঞ্জীবনী পত্রিকাটি সম্পাদক ছিলেন কৃষ্ণকুমারী মিত্র। তারপর হচ্ছে বঙ্গ বিভাজনে নানাভাবে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল এবং 14 জুলাই 1905 খ্রিস্টাব্দে খুলনার বাগের বাড়ি অনুষ্ঠিত হয়েছিল। এই সভাটিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ, দ্বিজেন্দ্রলাল মিত্র প্রমুখ নেতৃবৃন্দ জন্মভূমিকে যে ইংরেজ শক্তি খণ্ডবিখণ্ড করে ফেলার চাইছে তা কুটিল চক্রান্তের বিরুদ্ধে সবার জন্য সরকারের আহ্বান জানিয়েছে। 16 থেকে 17 জুলাই তারিখে 1905 খ্রিস্টাব্দে অনুরূপ সভায় কিশোরগঞ্জে এবং পাটনায় অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গপ্রদেশের পরিকল্পনা সরকারের প্রকাশিত না হওয়ার জন্য 20 জুলাই 1905 খ্রিস্টাব্দে দিন
দিনাজপুর দ্বিতীয়বার বিশাল সভাটি অনুষ্ঠিত হয়েছিল। দিনাজপুরে রাজ্যের পৌর সাহিত্য অনুষ্ঠান নতুন কর্মপন্থার রহিতে উল্লেখ করে বিরোধী বর্জন করার জন্য একটি সভা করেছিল। তো বিদেশি বস্তু বর্জনের জন্য এই যে ছাত্র সম্মেলন একটি বিশেষ ভূমিকা করেছিল। তো যে স্বদেশী আন্দোলন এই বিরোধকে আলোচনার জন্য বিদেশিদের শায়েস্তা করার জন্য এবং বিদেশি পণ্য বর্জনের জন্য তারা স্বদেশী পণ্য গ্রহণের জন্য এবং স্বদেশী পন্থাকে জাগ্রত করার জন্য একটি ব্যবস্থা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ছাত্র সমূহ। তো ছাত্র সমাজের অধিকাংশ ইংরেজি মিডিয়াম যে কলেজ যা ছাত্র প্রতিষ্ঠানগুলো ছিল তা ব্রিটিশ সরকারের অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করেছিল। তখন 31 জুলাই 1905 খ্রিস্টাব্দে রিপন কলেজের ছাত্রদের নেতৃত্বে কলকাতা সমগ্র স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিশাল সমারোহের আয়োজন করে বঙ্গবিভাজন বিরোধী প্রতিবাদের ব্যবস্থা করেছিল। ছাত্রগণ কেন্দ্রীয় সংস্থার সমিতি গঠন করে বঙ্গবিভাজন বিরোধী আন্দোলনের সংকল্প গ্রহণ করে এবং 7 আগস্ট 1905 খ্রিস্টাব্দে মহারাজা মণিচন্দ্র নন্দীর অধ্যক্ষতায় কলকাতার কাশিমবাজারের টাইমস হইতে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। তো এই পত্রিকা এবং সংবাদপত্র এবং ছাত্র সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে ছিল একটি বিরোধী আন্দোলন গড়ে তোলা এবং সরকারের বিরুদ্ধে একটি মোর্চা তৈরি করা এবং যার ফলে সাহিত্য সমাজের একটি নতুন পরিবর্তন ঘটেছিল। তারপর আছে স্বদেশী আন্দোলনের ফলাফল। তো স্বদেশী আন্দোলনের ফলাফলের মধ্যে ছিল জাতীয় সাহিত্য। তো স্বদেশী আন্দোলনের জোয়ার সৃষ্টিতে বিশেষ প্রেরণা সঞ্চার করেছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, গীত, নাটক, প্রবন্ধ ইত্যাদি। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি, কৃষ্ণকুমারী মিত্রের সঞ্জীবিনী, কালীপ্রসন্ন কাব্যবিরাজ এবং যোগীন্দ্রনাথ বিদ্যাভূষণের হিতবাদী, ভূপেন্দ্র দলের যুগান্তর নামক অনেক পত্রিকা এবং গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই ইত্যাদি অনুচ্ছেদ এবং হয়তো গ্রন্থগুলি এখানে রচনা করা হয়েছিল। স্বদেশী আন্দোলন কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 23টি গীত ভারতীয় সংস্কৃতির সম্পদ। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শীর্ষক গানটি পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের 1971 রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে মর্যাদা লাভ করেছিল। যদিও এই ঢাক শুনে কেউ না আসে, তবে একা চলো রে এর মতো তীব্র জাতীয় আবেদননীয় গীত চিরকাল জনপ্রিয় তথা সমাজবাদ পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সুখ্যাত বঙ্গমাতা ছবিটি অঙ্কন করে বঙ্গ পশ্চাৎ কলার সম্পদ হিসেবে ভারতীয় কলাকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভাগিনী নিবেদিতা বঙ্গমাতাকে ভারত মাতা রূপে প্রদান করেছিলেন। জাতীয় শিক্ষা। তো স্বদেশী আন্দোলনে কেবল বিদেশি পণ্য বর্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বঙ্গদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপর একটা প্রভাব ফেলেছিল। তো স্বদেশী আন্দোলনের প্রবল ভাব লক্ষ্য করে বঙ্গদেশের মুখ্য সচিব আর ডব্লিউ প্রাইস এর নোটিশ জারি করেন। তো বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল রসুল প্রমুখ নেতৃবৃন্দ ছাত্র সমাজকে সরকারি শিক্ষানুষ্ঠান ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এই সময় শচীন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত দি ডন পত্রিকা কলকাতা বিশ্ববিদ্যালয় গোলামখানা রূপে অভিহিত করে ছাত্রদের সেই গোলামখানা ত্যাগ করে জাতীয় শিক্ষা ব্যবস্থা আহ্বান জানিয়েছিলেন। শচীন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং চারুদাসের সহযোগিতা ডন সোসাইটি নামক একটি জাতীয় অনুষ্ঠান ছাত্রমণ্ডলীর দেশাত্মক জাগরণ করার কাজে ব্রতী হয়েছিল। 5 আগস্ট 1905 রবীন্দ্রনাথ কলকাতার এক জনসভায় জাতীয় শিক্ষা প্রয়োজন সম্পর্কে জনগণ বক্তৃতা দিয়েছিলেন। পরদিন বিশাল জনসভায় উপস্থিত তিনি বঙ্গ জাতীয় বিদ্যালয় নামক শিক্ষানুষ্ঠানের প্রতিষ্ঠান করেন। তো 1905 সালের 6 আগস্ট বঙ্গ জাতীয় বিদ্যালয় নামক শিক্ষানুষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। তা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তোমরা একটি নোট করে রাখবে। 8 নভেম্বর 1905 রংপুরে দ্বিতীয় জাতীয় বিদ্যালয় স্থাপন হয়েছিল। দ্বিতীয় জাতীয় বিদ্যালয় হয়েছিল 8 নভেম্বর 1905 খ্রিস্টাব্দে। তো সরকারি বিদ্যালয় ত্যাগ করেছে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বঙ্গদেশের বেশ কয়েকটি স্থানে জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। রাসবিহারী বসুর অধ্যক্ষতায় কলকাতার টাউন হলে 11 মার্চ 1906 সালে অনুষ্ঠিত সভায় জাতীয় শিক্ষা পরিষদ নামে একটি শীর্ষতম অনুষ্ঠান গঠিত হয়েছিল। 15 আগস্ট তারিখে 1906 বঙ্গবিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়। তো 15 আগস্ট তারিখে 1906 সালে একটি জাতীয় মহাবিদ্যালয় স্থাপন করা হয়। অরবিন্দ ঘোষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদ অংশীকৃত করেছিলেন এবং একই বছরে 12 ডিসেম্বর বঙ্গজাতীয় মহাবিদ্যালয় জাতীয় বিদ্যালয় উন্নত করা হয়। স্বদেশী আন্দোলনের সময় সর্বমোট 62টি মাধ্যমিক ও 3000টি প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। এই কোয়েশ্চেনটা তোমরা জেনে রাখবে। 62টি মাধ্যমিক এবং 3000টি প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। দামসিতে আসতে পারে। টেকনিক্যাল ইনস্টিটিউশন নামে শিক্ষানুষ্ঠান স্থাপিত হয়েছিল। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে আত্মপ্রকাশ হয়। তো জাতীয় বিদ্যালয়ের ছাবে পটভূমি হিসাবে বিহার বিদ্যাপীঠ, মহারাষ্ট্র সমর্থ বিদ্যালয় এবং গুজরাট বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়। তো নারী ও যুবক যুবতীদের মধ্যে জাগরণ সৃষ্টি কাজে প্রভুক্ত অবদান রেখেছিলেন এমন কয়েকজন খ্যাতনামা নারী হলেন ভগিনী নিবেদিতা। তো আয়ারল্যান্ডে জন্মলাভ করা এই মহিষী নারীর নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তো নারী এবং যুব সম্প্রদায়ের মধ্যে জাগরণ সৃষ্টি করেছিলেন, এর নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। এই বঙ্গদেশে নারীর সহিষ্ণুতা বিকাশে শাসককে উত্তৃত্ব করে তুলেছিলেন। বঙ্গনারী সহিতা সম্পর্কে লন্ডনের রেডিও টেলিগ্রাফ কলেজে লেখা হয়েছিল।
জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। তো স্বদেশী প্রতিষ্ঠানের মধ্যে স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তি বিকাশে মানসিকতা বঙ্গজাতীয় শিল্প কারখানার প্রতিষ্ঠা পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিলেন। স্বদেশী পণ্য চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিপ্রেক্ষিতে বিভিন্ন কুটির শিল্প ও বেশ কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী ভাণ্ডার। স্বদেশী আন্দোলনের ফলে অন্যতম শ্রেষ্ঠ বস্ত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। স্বদেশী আন্দোলন যুগান্তর সময়ে যোগেশ্বর চৌধুরী কৃষ্ণবিহারী সেনের প্রতিষ্ঠা কলকাতায় বটবাজারে ইন্ডিয়ান স্টোর 1905 সালে নামক প্রতিষ্ঠা হয়েছিল। সকল প্রকারের স্বদেশী সামগ্রী এখানে বিক্রি করা হতো। সরলাদেবীর লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন 1903 খ্রিস্টাব্দের আব্দুল হালিম গজনবী। লালাবাজার প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড বেঙ্গল স্টোর। বঙ্গবাসীর মধ্যে আত্মশক্তি এবং আত্মনির্ভরতা বার্তারণ গড়ে তোলার স্বার্থে জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল রায় প্রভৃতি স্বাধীন বঙ্গদেশের জন্য শিল্প বিত্তীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সংকল্প নিয়েছিলেন। তো তার মধ্যে ছিল আচার্য প্রফুল্ল রায়ের প্রতিষ্ঠা করা বেঙ্গল কেমিক্যালস নামক প্রতিষ্ঠান, যা 25 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা লৌহ শিল্প কারখানা স্থাপিত করা হয়েছিল। তো মুসলমান লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম লীগ ব্রিটিশ শাসন চলিত ভারতবর্ষে একই সূত্রে প্রহিত বিশাল জাতীয় জাগরণ হোক, সমাজবাদ অক্ষুণ্ণ রাখার স্বার্থে ইংরেজ শাসন ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল ইত্যাদি ভিত্তিতে ভারতবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়াস করেছিল। বঙ্গ বিভাজনের উদ্দেশ্য ছিল প্রণীত মূলত ভারতীয় জাতিভাবে দুর্বল করে তোলা বদ্ধপরিকল্প ছিল, এবং কেননা এটাই ছিল সামাজিক ভেদাভেদ সৃষ্টি করা সবচাইতে ধারালো অস্ত্র, হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। কার্জন বঙ্গ বিভাজনের সমর্থে জনমত গড়ে তুলবার উদ্দেশ্যে 1904 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পূর্ববঙ্গ ভ্রমণে সুদীর্ঘকাল গ্রহণ করেছিলেন। ঢাকা মঈনুদ্দিন সিং মুসলমান জনগণকে বুঝিয়েছিলেন যে বঙ্গবাসীর ফলে তাদের প্রচুর লাভ হবে, এবং 18 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল জনসভায় পূর্ব ইসলাম ধর্মাবলম্বী জনকে হিন্দুদের বিরুদ্ধে কোমর বেঁধে লড়াই করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। তো কার্জনের নীতিতে বিশ্বাস রেখে পূর্ববঙ্গের একাংশ নেতা প্রস্তুতি পূর্ববঙ্গ এবং অসম নামক প্রদেশটির মাধ্যমে মুসলমানদের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে ধরে নিয়েছিলেন। তাদের মধ্যে প্রতিষ্ঠাতা লাভের ও প্রবিশ্য জাগ্রত হয়ে উঠেছিল। সরকার এইভাবে তাদের মনে বিভেদকামী রাজনৈতিক চেতনা সঞ্চয় করে দিতে সক্ষম হয়েছিল। লর্ড কার্জনের পর ভাইসরয় পদে অধিষ্ঠিত হন লর্ড মিন্টো। তার ঘোষণায় মুসলমানদের জনসাধারণের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা প্রদান করার ইঙ্গিতবাহী ছিল। তার শাসন প্রক্রিয়ায় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সুযোগ করা হয়েছিল, যার ফলে ভারতীয়র মধ্যে একখানি শাসন সংস্কার প্রভৃতি বৃদ্ধি ঘোষণা জারি করা হয়েছিল। ঐতিহাসিক সভায় সর্বভারতীয় মুসলমান লীগ নামে রাজনৈতিক অনুষ্ঠানের জন্ম হয়। তো মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বরে, এটা মনে রাখবেন। তো মুসলিম লীগ গঠনের নেতৃত্ব ব্যক্তি নবাব সাবাজ উদ্দৌলা সেই দিন ঘোষণা করেছিলেন যে নবগঠিত রাজনৈতিক অনুষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে এটাই যে ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানের জনমত হবে অনুগত্যর প্রসার ঘটানো, ব্রিটিশ সরকারকে মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার স্বার্থ প্রতি সচেতন করে রাখা, মুসলমান জনগণ মন থেকে ভয় সংক্রান্ত বিভেদ ভাবের অবসান ঘটিয়ে সকলের সঙ্গে একতার ভাব গড়ে তোলা। জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী অনুষ্ঠান হিসেবে মুসলিম লীগ ভারতীয় মুসলমান জাগরণের প্রতিনিধিত্ব করে সক্ষম। এই একটি সঞ্চয় অনুষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ব্রিটিশ শাসনের প্রতি অনুজ্ঞপূর্ণ ব্যবস্থার মধ্যে এই অনুষ্ঠানে অতি সহজে রাজনৈতিক অধিকার আদায় করে সফল হয়েছিল এবং জাতীয় কংগ্রেসকে দুর্বল করার অনুমতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে স্বদেশী আন্দোলন ও জাতীয় কংগ্রেস। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ, অশ্বিন্য কুমার দত্ত প্রমুখ কয়েকজন বঙ্গদেশের জাতীয় জীবনে কাণ্ডারী তথা অসাধারণ বুদ্ধিসম্মত রাজনৈতিক নেতা জাতীয় কংগ্রেসের সহযোগে সমগ্র ভারতবর্ষে বঙ্গ বিভাজনের বিরুদ্ধে জনমত সুযোগ করতে সক্ষম হয়েছিলেন। 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে কেবল আর্থিক এবং সামাজিক উন্নয়নের প্রতি মনোযোগ দিয়েছিলেন জাতীয় কংগ্রেস। বঙ্গভঙ্গ কেন্দ্র করে ভারতীয় জাতীয় জীবনে একতা বৃহত্তম অনুষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ লাভ করেছিলেন এই জাতীয় কংগ্রেস। 1903 খ্রিস্টাব্দে লালহুম ঘোষের পৌরসভায় সমাজে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের 19-20তম অধিবেশনে সরকার বঙ্গ বিভাজনের পরিকল্পনা ত্যাগ করার জন্য আর্জি পেশ করেছিলেন। গোপাল কৃষ্ণ গোখরে এবং লালা রাজপথ রায় 1905 খ্রিস্টাব্দে 6 জুলাই একটি প্রস্তাব লিংটনে করেছিলেন যাতে বঙ্গভঙ্গ বিভাজনে করা হয় না। বঙ্গবিভাজনের ফলে 7 বছরের স্বদেশী আন্দোলনের শেষ পর্যায়ে 1911 সালে ইংরেজ সরকার বঙ্গ একীকরণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু এটাই সত্য যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে জাতীয় এবং স্বদেশী দায়িত্ব গ্রহণ সর্বভারতীয় একীকৃত হওয়ার যে সুযোগ তা কিন্তু বঙ্গভঙ্গে হাতে ধরেই এসেছিল। তো
তিনজন ব্যক্তি ছিলেন যা বঙ্গ বিভাজনের মাধ্যমে বিশেষ নামে পরিচিত হয়েছিল, যার নাম ছিল লাল লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, যা এই তিনজন ব্যক্তিকে সংক্ষেপে লাল বাল পাল বলে পরিচিত করা হতো। সরকারের আন্দোলন বিরোধী কর্মপন্থা। ব্রিটিশ সরকার বঙ্গদেশের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের উদারপন্থী নেতাদের কাছ থেকে সহযোগিতা আশা করে লর্ড কার্জন এই নেতাদের হাতে মুঠোয় রাখার উদ্দেশ্যে তাদের অনেকে ব্রিটিশ সরকারের বিভিন্ন উপাধি পদক ও পদ প্রদান করেছিলেন। উদারপন্থী নেতা উচ্চ ন্যায়ালয় বিচারপতি, ব্রিটিশ সরকারের সংসদের সদস্য পদ, ভাইসরয় পরিষদের সদস্য কিংবা প্রাদেশিক পর্যায়ে লোভনীয় সদস্যর পদ উপহার দিয়ে বঙ্গভঙ্গের পরিকল্পনায় উদ্দেশ্য সমর্থন আশা করেছিলেন। এমতাবস্থায় কার্জন বঙ্গবিরোধী কার্যে দুর্বল করতে চেয়েছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে প্রভৃতি কংগ্রেস শীর্ষ নেতার বঙ্গবিরোধী অটস্থিতি সরকারের বিপাকে ফেলেছিল। বিপিনচন্দ্র পাল সহ নেতা ব্রিটিশ প্রতিষ্ঠিত উপাধি পদ আর্জি বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে সাড়া দিয়ে গোপাল কৃষ্ণ গোখলে সর্বপ্রথম নাইট হুইট উপাধি ব্রিটিশ সরকারে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর হচ্ছে স্বদেশী আন্দোলনের অবদান। তো স্বদেশী আন্দোলনে ভারতবর্ষের গণ আন্দোলন সম্পর্কে রাজনীতিভাবে শিক্ষিত করে তুলেছিল। দেশের বেশিরভাগ মানুষ যদি আন্দোলনে সামিল না হয় তাহলে জন আন্দোলনে জয়যুক্ত হওয়ায় যে সুনিশ্চিত সেই কথা ভারতবাসী স্বদেশী আন্দোলনের মাধ্যমেই জানতে পেরেছিল। লর্ড কার্জন ভাইসরয় আসনে বসেই ঘোষণা করেছিলেন শাসন আর শোষণ এক সঙ্গেই চালিত হতে হবে। বঙ্গবাসী সাম্রাজ্যবাদী শাসকের এই দন্তভিত্তিক উপযুক্ত দায়িত্ব দিয়েছিলেন এবং বিদেশি পণ্য বর্জনের ব্যবস্থা আর স্বদেশী শিল্প গড়ে তোলার মাধ্যমে আর যেটুকু মানসিক ভ্রমণ দৃঢ়তা আর একাগ্রতার দায়িত্ব ছিল তা আর অবর্জন করেছিলেন। সেই জন্য ভারতীয় অর্থনৈতিক এবং শিল্প বিকাশের ইতিহাসে স্বদেশী আন্দোলন অবদান চিরকালই জালন্যমান থাকবে। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতীয় একটা ব্রিটিশ সরকারের নিকট স্বরাজ দাবি করার সুযোগ লাভ করেছিল। স্বদেশী আন্দোলনের তীব্র উত্তেজনা স্বদেশী কংগ্রেস দাদাভাই নওরোজি পুরকথায় অনুষ্ঠিত কলকাতা অধিবেশনে সর্বভারতীয় প্রথমবারের জন্য স্বরাজ দাবি করার প্রস্তাব গ্রহণ করা বাধ্য হয়েছিল। স্বদেশী আন্দোলনের ভিতর দিয়ে ভারতীয় নারী আন্দোলনের প্রবণতা গড়ে উঠেছিল। স্বদেশী আন্দোলনের পর ভারতীয় সশস্ত্র বিপ্লবের সূচনা হয়েছিল। অগ্নিশস্ত্র নিয়ে বিপ্লবের পথ অনুসরণ করে দেশকে স্বাধীন করবার প্রবণতা একদল আন্দোলনকারীর মধ্যে গড়ে উঠেছিল এই আন্দোলনের মাধ্যমে। তো স্বদেশী আন্দোলন সিদ্ধ ব্রিটিশ সরকার পরাজয় এবং ব্যর্থতার সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়েছিল। স্বদেশী আন্দোলনের সাফল্য ভারতবাসীকে উৎসাহ করেছিল এবং এই উৎসাহে পরবর্তী পর্যায়ে মহাত্মা গান্ধী নেতৃত্ব গড়ে ওঠার সংগ্রামকে শক্তিশালী করে ব্যাপক করে তুলেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাফল্য উল্লেখযোগ্য একটি ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন হলো, বঙ্গ বিভাজনে ভাইসরয়ের শাসনকালে সংগঠিত হয়েছিল। লর্ড ন্যাথানিয়েল কার্জনের শাসনকালে সংগঠিত হয়েছিল। ভারতীয় জাতীয়তাবাদে প্রাণকেন্দ্র হিসাবে কোন স্থানকে অভিহিত করা হয়েছিল? বঙ্গদেশকে অভিহিত করা হয়েছিল ভারতীয় জাতীয় প্রাণকেন্দ্রের প্রতিষ্ঠা হিসেবে। পূর্ববঙ্গ আর অসম নামক প্রদেশটির রাজধানী দেশ স্থাপন করা হয়েছিল। পূর্ববঙ্গ অসমের নামক প্রদেশটির রাজধানী ঢাকা স্থাপন করা হয়েছিল। বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 7 অগস্ট তারিখে। স্বদেশী আন্দোলন অসমে যুগান্তর নামক সংবাদ পত্রিকাটি সম্পাদন করেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। বঙ্গদেশকে জাতীয় শিক্ষা পরিষদ নামক প্রতিষ্ঠানটি কবে গঠিত হয়েছিল? 1906 সালে 11 মার্চ বঙ্গদেশ জাতীয় শিক্ষা পরিষদ নামক প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল। বেঙ্গল কেমিক্যালস নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তো বেঙ্গল কেমিক্যালস নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কার পৌরোহিত্যে ভারতীয়দের জন্য স্বরাজ চেয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? দাদাভাই নওরোজির পুরকথায় ভারতবাসীদের জন্য স্বরাজ প্রস্তাব করা হয়েছিল। বন্দিনী ভারত নামক নাটকের রচয়িতাকে? অম্বিকাগিরি রায়চৌধুরী। স্বদেশীদের একত্রীকরণ কবে হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর স্বদেশীদের বঙ্গদেশের একত্রীকরণ করা হয়েছিল। বঙ্গদেশের একত্রীকরণ কবে হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর বঙ্গদেশের একত্রীকরণ করা হয়েছিল। বঙ্গ বিভাজনে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের মধ্য বিভাজন ঘটেছিল 1907 সালে। বঙ্গ বিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কী ছিল? ঐক্যবদ্ধ বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করা। বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলন বলা হতো কেন? বিদেশি সামগ্রী বর্জন করার জন্য বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হতো। বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে অসমের রাজনৈতিক থেকে ঢাকাতে স্থানান্তর করা হয়েছিল। বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে অসমের রাজধানী থেকে ঢাকাতে রূপান্তর করা হয়েছিল শিলং। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। দেশ ইংল্যান্ডের সরকার নিয়ন্ত্রণকারী আইন রেগুলেশন অ্যাক্ট প্রবর্তন করেছিল 1773 সালে। দেশ তারিখে অসম নামক প্রদেশটি সংগঠিত হয়েছিল 1874 সালে 7 ফেব্রুয়ারি অসম নামক প্রদেশটি সংগঠিত হয়েছিল। ইয়ান্ডাবু সংধি স্বাক্ষরিত হয়েছিল 1826 সালে 24 ফেব্রুয়ারি।
হে বঙ্গজননী স্বর্ণ প্রসবিনী, শিখিয়েছ সবাই করেতেছে ভাবনা, বিলাতি পোশাকতে আর সজীব না, বিলাতি আহার বিলাতি আচার ত্যাজিত করিব, ড্যাশ গীতটির রচিতাকার। মুকুন্দ রায় এই গীতটি রচয়িতা করেছিলেন। বঙ্গভূমির একতা এবং ঐক্যবদ্ধ প্রতীক ফেডারেল হলেও আদায়শীলতাকে স্থাপন করেন আনন্দমোহন বসু। বন্দে মাতরম গানটির রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গ বিভাজনে কোন ভাইসরয়ের শাসনকালে সংগঠিত হয়েছিল? লর্ড ন্যাথানিয়েল কার্জনের শাসনকালে বঙ্গ বিভাজন কার্যটি সংগঠিত হয়েছিল। বঙ্গ বিভাজনের সময় ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব পদকে কে অনুষ্ঠিত হয়েছিল? হারবার্ট ব্রিজলি। বঙ্গ বিভাজনের সময় ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব পদকে অনুষ্ঠিত ছিলেন। ভারতীয় জাতীয় আন্দোলনের অসমে একজন বিপ্লবী নেতার নাম? অম্বিকাগিরি রায়চৌধুরী। ভারতীয় জাতীয় আন্দোলনের অসমের একজন বিপ্লবী নেতার নাম? দাদাভাই নওরোজিকে। দাদাভাই নওরোজি ব্রিটিশ সংসদের প্রথম ভারতীয় সদস্য। বালগঙ্গাধর তিলক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক স্বাধীনতা সংগ্রামী। তিনি স্বাধীনতা আন্দোলনের চরমপন্থা নেতাদের অনুসরণ করার পোষকতা করেছিলেন। লালা লাজপত রায় পাঞ্জাব কেসরি নামক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। 1906 সালে কলকাতায় হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফুর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। স্বদেশী আন্দোলনকে যে কোনো তিনজন নেতার নাম? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, অরবিন্দু ঘোষ। ভারতীয় রাজনীতিকে কে সাম্প্রদায়িকতা বীজ বপন করেছিল? লর্ড মিন্টো ভারতীয় রাজনৈতিক সাম্প্রদায়িকতা বীজ বপন করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় দুজন খবরের কাগজ প্রকাশিত হয়েছিল। তো স্বদেশী আন্দোলনের সময় দুটি খবরের কাগজ ছিল, যুগান্তর এবং কেশরী। সর্বভারতীয় মুসলিম লীগের জন্মদাতা কে? সর্বভারতীয় মুসলিম লীগের জন্মদাতা নবাব সলিমুল্লাহ। মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মুসলিম লীগের প্রথম অধিবেশন লাহোরে হয়েছিল। তো এটাই ছিল এই ভিডিওতে এমসিকিউ কোয়েশ্চেন, যা তোমরা লিখে নেবে এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করে দেবে।